আহমদুল্লাহ অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অনলাইন ল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অর্থনীতি আদালত আইন 2003 সম্পর্কে টুকিটাকি আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে, অর্থাৎ কোনো ব্যক্তি তার ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ কোনো ব্যবসার উদ্দেশ্যে যদি কোনো মূলধন সংকটে ভোগেন, তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ করতে পারে এবং ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ব্যাংকের যে ঋণের টাকাটা যদি পরিশোধ করতে না পারেন, তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাকে ঋণখেলাপি হিসেবে ঘোষণা করতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যে আমাদেরকে অথবা যে কোনো ব্যক্তিকে যে ঋণের সুবিধাটা দিয়ে থাকেন, এটা আপনার এবং আমারই টাকা, অর্থাৎ এটা পাবলিক মানি। সুতরাং যারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করবেন, তাদের দায়িত্ব হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকাটা ঋণ খেলাপি ঘোষণা হওয়ার পূর্বেই পরিশোধ করে দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করার লক্ষ্যে দ্রুততম বা কার্যকর উপায় পরিশোধ করার লক্ষ্যে বাংলাদেশ গভর্নমেন্ট অর্থনীতি আদালত আইন 2003 নামে একটি আইন প্রণয়ন করে। এর পূর্বেও বাংলাদেশে অর্থনীতি আদালত আইন 1990 নামে একটি আইন ছিল, যার 9টি ধারা ছিল। এর আগে যদি আমরা তাকাই, যদি অনাদায়ী কোনো ঋণ নিয়ে যদি কোনো কোশ্চিন অ্যারাইজ হতো, তাহলে বাংলাদেশের যে প্রচলিত দেওয়ানি আদালত ছিল, সেই দেওয়ানি আদালতেই এই ঋণের অনাদায়ী টাকা নিয়ে ঋণ অনাদায়ী টাকার মামলাগুলো সেখানেই নিষ্পত্তি হতো। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি আদালত আইন 2003। আমি আমার আলোচনাটাকে কয়েকটা পার্টে আমি ভাগ করব, কারণ অর্থনীতি আদালত আইনের মোট 60টি ধারা রয়েছে। একটা আলোচনায় অর্থনীতি আইন সংক্রান্ত ক্লিয়ার ধারণা দেওয়া কখনোই সম্ভব না। তাহলে আমার প্রথম পার্টে আমি যে আলোচনা করবো সেই বিষয়গুলো হচ্ছে যে অর্থনীতি আদালতের অর্থনীতি বলতে আমরা কি বুঝি, অর্থনীতি আদালত মামলা কোথায় দায়ের করতে হয়, অর্থনীতি আদালতের মামলার বিষয়বস্তু সমূহ কি, এবং অর্থনীতি আদালতের মামলার পক্ষ সমূহ কারা, এবং অর্থনীতি আদালতে মামলা দায়ের করার ক্ষেত্রে যে পূর্ব শর্তগুলো কি। তাহলে আমরা প্রথম আলোচনা করতেছি যে অর্থনীতি বলতে আমরা কি বুঝি। অর্থনীতি বলতে আমরা বুঝি যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পরিশোধের শর্তে নগদ কোনো অর্থ, সেটা যে নামে হোক না কোনো, যদি গ্রহণ করে থাকি তাহলে সেটাকে ঋণ বলা হয়। অর্থনীতি আদালত আইন 2 এর গ দ্বারা ঋণের সংজ্ঞা দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে সকল ধরনের অগ্রিম নগদ অর্থ, ওভারড্রাফট, ব্যাংকিং ক্রেডিট, বাটাকৃত বা ক্রয়কৃত বিল, গ্যারান্টি, ইন্ডিমিউনিটি, এলসি অর্থাৎ লেটার অফ গ্যারান্টি এবং লেটার অফ ক্রেডিট এবং ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের বিনিয়োগ সুযোগ সুবিধাটাকেই ঋণ হিসেবে গণ্য করা হবে। তাহলে আমরা ঋণ সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো যে অর্থনীতি আইন সংক্রান্ত কোনো যদি কোশ্চেন রাইজ হয়, এর মামলা কোথায় দায়ের করা হয়। অর্থনীতি আইন সংক্রান্ত কোনো কোশ্চেন, কোনো ডিসপিউট যদি রাইজ হয়, তাহলে অর্থনীতি আদালতেই এর বিচার কার্য সম্পন্ন হবে। তাহলে অর্থনীতি আদালতের বিচারক কে হবেন, এটা আমাদের জানার বিষয়। অর্থনীতি আদালতে যিনি বিচারক হবেন, তার পদমর্যাদা হচ্ছে যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, অর্থাৎ যুগ্ম জেলা দায়রা জজ অর্থনীতি আদালতে মামলা দায়ের করবে। অর্থনীতি আদালত 2003 এর 4 ধারা মতে বাংলাদেশ সরকার প্রতিটা জেলার জন্য এক বা একাধিক অর্থনীতি আদালত প্রতিষ্ঠা করতে পারবে। অর্থাৎ অর্থনীতি সংক্রান্ত কোনো ডিসপিউট অ্যারাইজ হলে তার নিষ্পত্তি করার লক্ষ্যে গভর্নমেন্ট অর্থনীতি আদালত প্রতিষ্ঠা করতে পারবে। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, ঢাকা সহকারে বিভাগীয় শহর অথবা বড় বড় জেলা শহরে অর্থনীতি আদালত নামে নির্দিষ্ট কিছু আদালত আছে। এর বাইরে কিন্তু অর্থনীতি আদালত নামে নির্দিষ্ট কিছু কোর্ট আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে কি হবে? যেহেতু আমি প্রথমে বলে নিচ্ছি, অর্থনীতি আদালত যে বিচারক হচ্ছেন যুগ্ম ও জেলা ও দায়রা জজ, অর্থাৎ যেখানে অর্থনীতি আদালত নেই সেখানে ওই কোর্টের যুগ্ম জেলা জাজ যিনি থাকবেন, তিনি অর্থনীতি সংক্রান্ত কোনো ডিসপিউট যদি এরাইজ হয়, তাহলে সেই সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমার সমস্ত কার্যভার তার উপর অর্পণ হবে, অর্থাৎ সেই মামলাগুলো নিষ্পত্তি করবে। তাহলে আমরা প্রথমে জানলাম যে অর্থনীতি কি, অর্থনীতি সংক্রান্ত মামলা কোথায় বিচার করা হয়। এখন আমরা জানবো তৃতীয় যে আমাদের আজকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে অর্থনীতি আদালতের যে মামলার বিষয়বস্তু কি, অর্থাৎ এই অর্থনীতি আদালত কি কি মামলাগুলো বিচার করতে পারে। অর্থনীতি আদালত সাধারণত অর্থনীতি আদায়ের মামলা, অর্থাৎ যদি কেউ ঋণ খেলাপি হয়, তা ঋণ আদায়ের মামলা করতে পারে। প্রথমত হচ্ছে ঋণ আদায়, এই ঋণটা যে কোনো ধরনের ঋণ হোক, সে ঋণ আদায় মামলা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে
অর্থঋণ আদালতের দ্বিতীয় যে জুরিডিকশন হচ্ছে যে কোন ব্যক্তি যদি অর্থঋণ গ্রহণ করতে গিয়ে ব্যাংক ঋণের এগেনস্টে অর্থাৎ ব্যাংকের অনুকূলে যদি কোনো সম্পত্তি মর্টগেজ রাখে, সেই সম্পত্তি যদি বিক্রি হয়ে যায় সেই মর্টগেজকৃত সম্পত্তি অর্থাৎ সেই মর্টগেজকৃত সম্পত্তি অর্থাৎ বন্ধকীকৃত সম্পত্তি যদি বিক্রি হয়ে যায় অথবা ওই সম্পত্তি উদ্ধারের জন্য বিক্রি হয়ে গেলে সম্পত্তি উদ্ধারের মামলা অর্থাৎ বন্ধকি সম্পত্তি বিক্রি বা বিক্রি সংক্রান্ত কোনো ঝামেলা যদি কোনো কোশ্চেন যদি অ্যারাইজ হয়, কোনো যদি ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে অর্থঋণ আদালত আইন 2003-এ বিচার করা যাবে। তাহলে আমরা প্রথম জানলাম যে ঋণ আদায় মামলা করা হয়, তারপরে জানলাম যে দ্বিতীয়ত যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে অর্থঋণ আদালতে যে ঋণের সপক্ষে যদি কোনো চার্জ ক্রিয়েট করা হয় অর্থাৎ সম্পত্তি মর্গেজ রাখে, সেই মর্গেজ সম্পত্তি বিক্রি সংক্রান্ত বা মর্গেজ সম্পত্তি বিক্রি হয়ে গেলে সে পুনরুদ্ধার সংক্রান্ত যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে অর্থঋণ আদালতে মামলা দায়ের করবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে অর্থঋণ আদালতে মামলার ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913 অনুযায়ী যদি সরকারি কোনো পাওনা থাকে অর্থাৎ সরকারি পাওনার পরিমাণ যদি 5 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অথবা বাংলাদেশ তফসিলভুক্ত ব্যাংক তাহলে ওই সরকারি পাওনা আদায়ের জন্য অর্থঋণ আদালত আইনে মামলা দায়ের করতে পারে। আসলে পাবলিক ডিমান্ড রিকভারি সংক্রান্ত মামলা কিন্তু আলাদা একটা ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী মামলা করা হয়। কিন্তু অর্থঋণ আদালত আইন 2003 এই নির্দিষ্ট কিছু ব্যাংকে এই সুবিধা শুধু নির্দিষ্ট কিছু ব্যাংক পাবে, অন্য কেউ পাবে না। অর্থাৎ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ তফসিলভুক্ত কিছু ব্যাংকে এই পাওনা টাকা সরকারি পাওনা টাকা আদায়ের জন্য এখানে মামলা করতে হবে। এখানে এই তিন জাতীয় মামলার এখানে বিচার করা হবে, সেটা আমরা এই আলোচনা থেকে পেলাম। তৃতীয় বিষয় হচ্ছে আমি যে আমার আলোচনা যে তৃতীয় টপিক সেটা হচ্ছে যে অর্থঋণ আদালতের পক্ষ সমূহ করা। অর্থঋণ আদালতে আমরা জানি একটা মামলার সাধারণত দুই পক্ষ থাকে, বাদী এবং বিবাদিত পক্ষ। অর্থঋণ আদালত আইন 2003 অনুযায়ী এই অর্থঋণ আদালতে একমাত্র ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে মামলা বাদী হতে পারে। এখন ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কারা, সেই সম্বন্ধে একটা তালিকা দেওয়া আছে অর্থঋণ আদালত আইন 2003-এর 2 ধারায় বলা আছে। একটা নির্দিষ্ট তালিকা দেওয়া আছে যে এই তালিকা যারা আছে এই তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমূহ কি হবে, ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হবে। অর্থাৎ এই যে তালিকাভুক্ত ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে অর্থঋণ আদালতের মামলা বাদী হতে পারবে না। এর বাইরে অন্য কেউ এই আইনে বাদী হয়ে মামলা দায়ের করতে পারবে না। অর্থাৎ মামলা দায়ের করার কোনো আইনগত সুযোগ নেই। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা পেয়ে থাকেন তার জন্য আলাদা ফর্ম আছে, সেটা হতে পারে সিভিল মামলা হতে পারে অর্থাৎ মানি সুট হতে পারে, অথবা সিভিল মামলা, ক্রিমিনাল মামলা, আদার যে ফর্ম আছে সেই ফর্মে তাকে মামলা দায়ের করতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম যে অর্থঋণ মামলার ক্ষেত্রে যে প্রথম যে বিষয়টা অর্থঋণ আদালতে যে বিষয়টা আলোচনা করলাম যে প্রথম বাদী বিষয়টা আমরা আলোচনা করলাম যে বাদী শেষ হয়ে গেল। দ্বিতীয়ত বিষয় হচ্ছে অর্থঋণ মামলা যে বিবাদী পক্ষ করা হবেন, বিবাদী পক্ষের ক্ষেত্রে অর্থঋণ আদালত আইন 2003-এর 6.5 ধারায় বলা আছে যে মূল ঋণ গ্রহীতা অর্থাৎ প্রিন্সিপাল ডেটর, যে ব্যক্তি ঋণ গ্রহণ করছেন সে যদি অর্থঋণের টাকা পরিশোধ করতে না পারেন, হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা দায়ের করবো। প্রথম হচ্ছে কি প্রিন্সিপাল ডেটর গেল। দ্বিতীয় যে বিবাদী পক্ষ হবেন অর্থাৎ এই ঋণের সাথে যদি থার্ড পার্টি মর্টগেজার করা, অর্থাৎ এই ঋণের সাথে যদি তৃতীয় কোনো ব্যক্তি কোন সম্পত্তি ঋণের এগেনস্টে অর্থাৎ ব্যাংকের পক্ষে যদি ঋণ গ্রহণ করার জন্য যদি কোনো সম্পত্তি মর্টগেজ রাখেন অথবা হাইপোথেকে রাখেন, তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি এই থার্ড পার্টির যে মর্টগেজার থাকবে, যে ব্যক্তি মর্টগেজার সে ঋণের সুবিধা ভোগ করতে পারে, নাও করতে পারে। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্র্যাকটিক্যালি যেমন আমি যে কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করতে তার ভাই অথবা তার মা অথবা তার বাবা অথবা তার স্ত্রী অনেক সময় ঋণের জন্য ঋণ সিকিউর করার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট তার সম্পত্তি মর্টগেজ রাখে। এক্ষেত্রে যে ব্যক্তি মর্টগেজ দেয় সে যদি ঋণের সুবিধা ভোগ নাও করে, তাহলে কিন্তু সে এই অর্থঋণ মামলার বিবাদী শ্রেণীভুক্ত হবেন এবং তার উপরে সেইভাবে লায়াবিলিটি ইম্পোজ করা হবে। তাহলে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছেন যে অর্থঋণ মামলার ক্ষেত্রে থার্ড পার্টি গ্রান্টার যারা, তারা এই অর্থঋণ মামলার বিবাদী হবেন। থার্ড পার্টি গ্রান্টার বলতে একটা ঋণ যখন দেওয়া হয় অবশ্যই ঋণটাকে সিকিউর করার জন্য ব্যক্তিগত জামিনদার লাগে। সেই জামিনদার হতে পারে
ভাই হতে পারে, বন্ধু হতে পারে, পার্শ্ববর্তী লোক হতে পারে, যে কেউ হতে পারে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে প্রিন্সিপাল ডেটার যদি কোনো ঋণী টাকা পরিশোধ করতে না পারে, তাহলে লায়াবিলিটিটা কিন্তু ঋণের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি থাকে তারা কিন্তু তাদের প্রতি ইম্পোজ হবে। যেমন ধরেন এক ব্যক্তি ঋণ নিয়ে গেছে, আমি জানলাম না যে সে ঋণটা নিয়ে চলে গেল, আর ঋণটা নিল, সে আমার পার্শ্ববর্তী একজন ব্যবসায়ী, সে কিন্তু ঋণ খেলাপ হয়ে গেল। একটা সময় সে কিন্তু ব্যবসা বাসা রাখা থেকে অথবা ওই স্থান থেকে চলে গেল, সে কিন্তু লাপাত্তা হয়ে গেল। এখন ব্যাংক কিন্তু তাকে যদি না পায়, আমি যে পার্সোনাল গ্যারান্টি আর পার্সোনাল গ্যারান্টর, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু ওই যে ব্যক্তি ঋণ টাকা নিছে তাকে না পাইলে কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমার কাছ থেকে টাকা আদায় করতে পারবে। এরকম ঘটনা প্র্যাকটিক্যালি হয় অর্থনীতি আদালতের ক্ষেত্রে। যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি যেটা হচ্ছে যে পার্সোনাল গ্যারান্টর, সেই ব্যক্তি যদি তার লেটার অফ গ্যারান্টিতে সাইন করে থাকেন, তাহলে তার উপরে জয়েন্টলি অথবা সিভারালি লায়াবিলিটি ইম্পোজ হতে পারে। অর্থাৎ এই তিন শ্রেণীর ব্যক্তি কিন্তু অর্থনীতি আদালতের মামলার বিবাদী শ্রেণীভুক্ত হবেন। এবং এই ঋণের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি থাকেন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, যদি কোনো কোম্পানি যদি ঋণ গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে হতে পারে যে কোম্পানি যেহেতু আর্টিফিশিয়াল পার্সন, কোম্পানিকে তো মামলা করা যাবে, ন্যাচারাল পার্সনের ভিতরে মামলা করা যায়। সেক্ষেত্রে এই কোম্পানিকে যারা রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তার ডিরেক্টর বডিতে যারা আছে সবাইকে কিন্তু শ্রেণীভুক্ত করতে হবে। এবং সবাই জয়েন্টলি এবং সিভারালি এই অর্থনীতি মামলার বিবাদী শ্রেণীভুক্ত হবে। অর্থাৎ এই তিন শ্রেণীর ব্যক্তি অথবা যারা ঋণের সাথে সংশ্লিষ্ট আছে, এদেরকে বাদ দিয়ে যদি কেউ মামলা করে, তাহলে মামলাটা পক্ষপাতের দৃষ্টি হবে। আমরা মামলা বাদী এবং বিরোধী সম্বন্ধে জানলাম। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে যে অর্থনীতি আদালত আইন অনুযায়ী মামলা দায়ের করার শর্ত সম্মতি। আমি প্রথমে আলোচনা করছি অর্থনীতি আদালত আইন একটা স্পেশাল ল, এটা সিভিল নেচারের মামলা। এই আইনটা অর্থনীতি আদালত এবং দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী দায়ের করতে হয়। অর্থাৎ আর্জি দায়েরের মাধ্যমে মামলা দায়ের করতে হয়। অর্থাৎ মামলা দায়ের করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু শর্ত পরিপূর্ণ করে অর্থনীতি আদালত আইন অনুযায়ী মামলা দায়ের করতে হবে। অর্থাৎ অর্থনীতি আদালত অনুযায়ী মামলা দায়ের করতে হলে প্রথমে যে ব্যক্তি ঋণ নিয়েছেন তাকে, অর্থাৎ যে ব্যক্তি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লেটার অফ এগ্রিমেন্ট, লেটার অফ স্যাংশন লেটার অথবা চার্জ ডকুমেন্ট সম্পাদন করে ঋণ গ্রহণ করে থাকে, ওই ব্যক্তির ঋণটাকে টার্মিনেশন করতে হবে। টার্মিনেশনটা কয়ভাবে করা যেতে পারে? ব্যাংক টার্মিনেশন, লেটার অফ টার্মিনেশন দিয়েও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণটা টার্মিনেশন করতে পারে, অথবা কোনো আইনজীবীর মাধ্যমে অথবা কোনো ল ফার্মের মাধ্যমে কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণটা টার্মিনেশন করতে পারে। প্রথম শর্ত হচ্ছে যে যে ব্যক্তি ঋণ গ্রহণ করছে তাহলে তাকে তার ঋণটাকে টার্মিনেশন করতে হবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ঋণ, অর্থ ঋণ গ্রহণ করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি, অর্থাৎ ইমুভেবল প্রপার্টি যদি মর্টগেজ রাখে অথবা মুভেবল প্রপার্টি যদি হাইপোথেকেট রাখে অথবা দায়বদ্ধ রাখে, তাহলে ওই সম্পত্তি বিক্রি করে ঋণের টাকার সাথে সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ অর্থনীতি আদালত 12 ধারা মতে যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করার সময় কোনো সম্পত্তি মর্টগেজ রাখে, হাইপোথেকেট রাখে, তাহলে আইন এখানে অর্থনীতি আইন ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে একটা সুযোগ দিয়েছেন যে ওই সম্পত্তি যেটা মর্টগেজ রাখছে, যেই বন্ধকি সম্পত্তি অথবা সেই দায়বদ্ধ সম্পত্তি বিক্রি করার যে একটা অধিকার দিয়েছেন, সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেই অধিকারটা অবশ্যই প্রয়োগ করতে হবে, অথবা প্রয়োগ চেষ্টা না করেও মামলা দায়ের করতে পারবে না। তো অর্থনীতি মামলা যদি দায়ের করতে হয়, তাহলে সেই ব্যক্তি আর্জি দাখিলের মাধ্যমে মামলা দায়ের করবে। আমি প্রথমে বলেছি, আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হলে তাকে দেখাতে হবে যে আর্থিক প্রতিষ্ঠান তার সম্পত্তিটা বিক্রি করার চেষ্টা করছে, অথবা বিক্রি করতে পারলে যদি ওইটার সেটেলমেন্ট হওয়ার পর যে অতিরিক্ত টাকা থাকে, যে আরো টাকা পাওনা থাকে, যেমন কার কাছে 5 লক্ষ টাকা আছে, 5 কোটি টাকা পাওনা আছে, তার যে সম্পত্তি আছে 2 কোটি টাকা সম্পত্তি আছে, এখন ওই যে 5 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা বাদ দিয়ে 3 কোটি টাকা আদায়ের ক্ষেত্রে তাকে অবশ্যই আর্জিতে বলতে হবে যে এই টাকা সে তার এই সম্পত্তি ছিল, এই সম্পত্তি বিক্রি করে 2 টাকা সেটেলমেন্ট করা হয়েছে, বাকি টাকা যেন এই প্রতিষ্ঠানগুলো মামলা দায়ের করছে। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে 12(3) দ্বারা যে সম্পত্তি বিক্রি করার যে একটা বিধান আছে, সেখানে নিলামজারি কথা বলা হয়েছে। আমি আমার পরবর্তী একটি আলাদা নিলামজারি সম্পর্কিত বিষয় একটা আলাদা আমি একটা ভিডিও করব। নিলামজারির ক্ষেত্রে যে বিধান আছে সেই বিধানটা পরিপূর্ণভাবে পালন করে সেই সম্পত্তিটা সে বিক্রি করবে, এবং সম্পত্তিটা বিক্রি যদি করতে পারে সেটা সেট করবে, বিক্রি করতে না পারলে বিক্রি করার চেষ্টা করছে এই প্রমাণ করার পরে সে অর্থনীতি আদালতে মামলা দায়ের করতে পারবে। তৃতীয় শর্ত হচ্ছে যে ব্যাংক যে লায়াবিলিটি ক্লেম করবে, সেই ক্লেমের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে থাকে,
তার যে ঋণের যে অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্টের 3 গুণের বেশি টাকা দাবি করতে পারবো না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 100 টাকা ঋণ গ্রহণ করে থাকে তাহলে তার বিরুদ্ধে 300 টাকা ক্লেম করে অর্থাৎ মূল ঋণ বাদে 2 গুণের বেশি টাকা দাবি করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে ক্লেম করে মামলা দায়ের করতে পারবো না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঋণ খেলাপি হয়ে যায়, এরকম হয় যে ঋণ খেলাপি হয়ে সে 5 কোটি টাকা ঋণ নিয়েছে, ঋণ খেলাপি হয়ে দেখা গেছে তার ঋণের যে ইন্টারেস্ট আসতেছে সেই ইন্টারেস্ট হয়ে গেছে 20 কোটি টাকা। ব্যাংক কিন্তু 20 কোটি টাকা দাবি করে মামলা করতে পারবো না। প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 5 কোটি টাকা থাকে, সে যদি টাকা পরিশোধ না করে থাকে তাহলে ব্যাংক অবশ্যই 3 গুণ, দ্যাট মিনস 15 কোটি টাকার বেশি দাবি করে ব্যাংক মামলা দায়ের করতে পারবো না। তৃতীয় শর্ত হলো, চতুর্থ শর্ত হচ্ছে অর্থঋণ মামলা দায়ের করার ক্ষেত্রে এখানে অ্যাডভোকেট কোড ফি দিতে হয়। অ্যাডভোকেট কোড ফি হচ্ছে 2.5% টাকা, 2.5% অর্থাৎ সর্বোচ্চ কোড ফি হচ্ছে 50,000 টাকার সাথে ভ্যাট ইনক্লুড হবে। এই টাকা কোড ফিটা অ্যাড করে মামলা করতে হয়। এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যে মামলা দায়ের করছেন, দায়ের করার ক্ষেত্রে চতুর্থ শর্ত হচ্ছে যে মামলা আর্জির সাথে যে সাবরিং ডকুমেন্টস থাকবে, এই ডকুমেন্টস দ্যাট মিনস চার্জ ডকুমেন্টস, লোন অ্যাপ্লিকেশন হতে পারে। ডকুমেন্টস বলতে হচ্ছে লোন অ্যাপ্লিকেশন হতে পারে অথবা লেটার লোন অ্যাপ্লিকেশন, লেটার অফ স্যাংশন হতে পারে, লেটার অফ এগ্রিমেন্ট, লোন এগ্রিমেন্ট হতে পারে, আদার চার্জ ডকুমেন্টস হতে পারে। এই ডকুমেন্টস গুলো যে ব্যাংক বা প্রতিষ্ঠান মামলা আর্জির সাথে সংশ্লিষ্ট মামলার আর্জির সাথে অ্যাটাচ করছে, সেই সঙ্গে অ্যাটাচ করছে যে এইগুলো সত্য এবং জেনুইন, এই সম্পর্কে একটা এফিডেভিট দিয়ে অর্থনীতি আদালতে মামলা দায়ের করবেন। এই ছিল আজকে আমার আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনায় যে বিষয়টি পেলাম যে অর্থঋণ মামলা, অর্থঋণ সম্পর্কে জানলাম, অর্থঋণ মামলা কোথায় দায়ের করতে হয় সেই বিষয়টি সম্পর্কে জানলাম, অর্থঋণ মামলার বিষয়বস্তু জানলাম, অর্থঋণ মামলার পক্ষ সমূহ জানলাম, অর্থঋণ মামলার দায়ের করার ক্ষেত্রে যে শর্ত সমূহ জানলাম। আমরা পরবর্তীতে আরো আলোচনায় বাকি বিষয়গুলো আমরা নিয়ে আসবো। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অনলাইন ল স্কুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।